আমন্ত্রণ সারা বাংলা টক্স অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি নাদিরা জাহান। 2024 সালের জুলাই একটি বিশেষ মাস বাংলাদেশের ইতিহাসে। দীর্ঘ 16 বছরের ক্ষমতা ছেড়ে আওয়ামী লীগ ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। সেই আন্দোলনে ছাত্র সাধারণের পাশাপাশি নানা বয়সের সকল শ্রেণী পেশার মানুষ ছিলেন। আজ আমরা তেমনই এক শ্রেণী পেশার মানুষের একজনকে আমরা পেয়েছি, আমার সহকর্মী ফারহানা নীলা। তিনি তখন ইসিবি চত্বরে তিনি সরাসরি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং পাশাপাশি তিনি তার সাংবাদিকতাও করেছেন। আজকে তার কাছ থেকে তার সেই সময়ের আন্দোলন এবং তার পেশাগত দায়িত্ব পালনের গল্প আমরা শুনব। নীলা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। নীলা, আমরা তো আসলে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তো অনেক কিছুই করে থাকি, অনেক ধরনের জায়গাতে যাই, কাজ করি, কিন্তু সরাসরি এত বড় একটা আন্দোলন, সেই আন্দোলনে আপনি যুক্ত ছিলেন, পাশাপাশি আপনি কিন্তু আপনার দায়িত্ব থেকে পিছপা হননি। আপনি সঠিক তথ্য সঠিক সময়ে আপনার প্রতিষ্ঠানকে দিয়েছেন এবং পাশাপাশি আন্দোলনেও ছিলেন। এই দুটি আসলে কিভাবে সমন্বয় করেছিলেন, সেই সময়কার গল্পগুলো জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি যদি সেই গল্পটা আমাকে বলতে বলেন, তো আমার একদম ছোটবেলা থেকেই অনেক কিছুই তো মানুষের স্বপ্ন থাকে। তো আমার মনে আছে আমি আমার বাবাকে বলতাম, আবার বিয়ের পর আমার হাজব্যান্ডকেও বলতাম যে আবার যদি দেশে কখনো মুক্তিযুদ্ধ শুরু হয় বা যুদ্ধ শুরু হয়, আমি কিন্তু যুদ্ধে যাব। আমার বাবা বলতো যে যাবি, তুই তো অনেক সাহসী, তুই যাবি, সমস্যা নাই। আর আমার হাজব্যান্ড বলতো তুমি চাইলেই আমি তোমাকে যুদ্ধে যেতে দেব। তো যাই হোক, জুলাইয়ের ঘটনাগুলো যখন শুরু হয়, একদম শুরুর দিকে আমি ইসিবি চত্বর তো একটা ক্যান্টনমেন্ট এরিয়া, জানেন যে সেখানে সেনাবাহিনী, আর্মি, এয়ারফোর্স, সো সেখানে বিশেষ কোনো আন্দোলন বা সহিংসতা এই ঘটনাগুলো খুবই কম। তো সেখানে শুরু থেকে জুলাইয়ের শুরু থেকেই সেরকম বড় ধরনের আন্দোলন দেখা যায়নি। তবে জুলাইয়ের আপনি যখন থেকে বাংলা ব্লকের কর্মসূচিটা দেয়া হলো, সেই সময় থেকে শুরু হলো এবং একটু একটু করে এটা বড় হতে শুরু করলো। তো আমি ক্যান্টনমেন্ট এরিয়ায়, আমি যেই বাসাটায় থাকি, আমি টপ ফ্লোরে থাকি, সেখান থেকে ইসিবি চত্বরের একদম প্রধান সড়কটা দেখা যায়, যেটা মিরপুর কালশি থেকে ইসিবি চত্বরে গিয়েছে। তো সেরকমই সেদিন ছিল 6 জুলাই, 7 জুলাই, মেবি 7 জুলাই, বাংলা ব্লকেটের শুরুর দিন সেদিন ছিল। তো সেদিন হচ্ছে আমি আমার ঘর থেকে শুনতে পাচ্ছিলাম যে বাইরে অনেক আওয়াজ, স্লোগান দিচ্ছে, কিন্তু আমার বাসাতে এত দূরে যে স্লোগান আওয়াজ শোনা যাচ্ছে, বাট কী জন্য স্লোগান সেটা কিন্তু তখনও বোঝা যাচ্ছে না। আমি তখন হোম অফিস করি, কারণ আমার বেবিটা তখন খুব ছোট, তাই আমি হোম অফিস করি। তো আওয়াজ শুনে যখন বারান্দায় গেলাম, দেখলাম দূর থেকে, তখন আমি খালি ছেলেদেরকেই দেখছিলাম, দূর থেকে এত বয়সও বোঝা যাচ্ছিল না যে তারা আন্দোলন করছে, মিছিল করছে, স্লোগান দিচ্ছে। তো তখন বুঝলাম এটা ওই জুলাই কোটা সংস্কার বিরোধীর যে আন্দোলন, সেই আন্দোলনটাই এখানে হচ্ছে। যাই হোক, তখন আমার হাজব্যান্ড অফিস যাওয়ার আগে বলে গেল যে ওই যে জানে আমি সবসময় বলতাম দেশে যদি আবার যুদ্ধ হয় আমি যুদ্ধ যাব কিনা। তো সে তখন বলল যে আমি তো অফিসে যাচ্ছি, বাবু কিন্তু অনেক ছোট, তুমি কিন্তু ওই ওই ইসিবি চত্বর এরিয়ার দিকে তুমি যেও না, তুমি যদি মার বাসাতেও যাও তো সাবধানে যেও। এটা বলে চলে গেছে। আমি ঘরে থেকে স্লোগান শুনছি, আস্তে আস্তে বড় হচ্ছে। তখন তো নিজেকে আসলে মানে টিকে রাখা যায় না, সেটা আপনি সাংবাদিক পেশার জায়গা থেকেই বলেন আর একজন বাঙালির জায়গা থেকেই আপনি বলেন। তো পরবর্তীতে আমি আমার বাসা থেকে ইসিবি চত্বরের কাছাকাছি হচ্ছে আমার মায়ের বাসা, আমার বেবিকে নিয়ে আমি আমার মায়ের বাসায় চলে যাই। আমার মায়ের কাছে বাবুকে রেখে যখন যাই, আমার মায়ের বাসার বারান্দা থেকে ইসিবি চত্বরের একদম প্রধান যে কেন্দ্রীয় বিন্দুটা, যেখানে আর্মিদের ট্রাঙ্কটা রাখা আছে, সেখানে যে সব আমি তখন দেখলাম ছেলে মেয়ে, বিভিন্ন বয়সী ছেলে মেয়ে, স্কুল কলেজের পোশাক পরে সবাই ওখানে আন্দোলন করছে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমি আমার মাকে বললাম যে ইসিবি চত্বরে এত বড় আন্দোলন। তো আমি যখন যাচ্ছি, আমার মাও আমাকে বললো যে শোনো, তুমি কিন্তু বাসাতেই যাও, তুমি কিন্তু ওদিকে যাও না, বাবু কিন্তু ছোট।
তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি যখন বিল্ডিং থেকে নেমেছি 10-12টা ছেলে আসছে, এসে মানে প্রত্যেকটা বিল্ডিংয়ে ওরা বলছে যে ওদের লাঠি দরকার। একটা বিষয়, ওরা কিন্তু লাঠি বা খুব নরম নরম কাঠি ব্যবহার করতো, এটা শুধু কিন্তু বোঝানোর জন্য যে তারা শিক্ষার্থী, এরা কিন্তু কাউকে আঘাত করার জন্য ব্যবহার করতো তা কিন্তু না, এরা যে শিক্ষার্থী আন্দোলনকারী এটাই বোঝানোর জন্য। ওদের মানে ওরা যে লাঠিগুলো ব্যবহার করতো সেটা কিন্তু কাউকে আঘাত করার মতনও না। তো ওরা এসে যখন বলতেছে যে আমাদের গাছের ডাল লাগবে বা লাঠি লাগবে, অনেক জায়গায় বলছে, তো তখন আমি গেট থেকে বললাম এই যে আমাদের সিকিউরিটি রুমে যে ভাঙা চেয়ারের নিচে কিছু পড়ে আছে, ওদেরকে আমি এগুলো দিলাম। ওরা খুব থ্যাংক ইউ আপু বলে যখন যাওয়া শুরু করলো, দেখলাম সামনে আরও স্টুডেন্ট, আমি ওদের পিছে পিছে যাওয়া শুরু করলাম। পিছে পিছে যেতে যেতে আমি ইসিবি চত্বরের একদম মেইন রোডে এসে যে দৃশ্যটা দেখেছি, এরপর আর আসলে নিজেকে আটকে রাখতে পারি নাই। যে এত বয়সের, মানে তারা হচ্ছে কেউ হয়তো 7-8-এ পড়ে, আর সব বড় জোর ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তারা এখানে জড়িত হয়ে আছে। তো সেদিন থেকে আমি এই আন্দোলনে পেশাগত কাজেই বলেন বা তাদেরকে সমর্থন দেওয়ার জন্য বলেন, আমি সেখানে যুক্ত হয়ে গেলাম। তার মানে আপনি একদম আন্দোলনের শুরু থেকেই এখানে যুক্ত ছিলেন? জি। আন্দোলন তো আসলে সহিংস রূপ নেয় 14 তারিখে, 14 জুলাই, যখন তৎকালীন প্রধানমন্ত্রী যে বললেন রাজাকারের মানে মুক্তিযোদ্ধার নাতিপুতিদের দেব না, তো কি রাজাকারের নাতিপুতিদের সরকারি চাকরি দিব। এরপরে রাত থেকেই তো আসলে মূলত আন্দোলনটা আসলে সহিংস হয়ে পড়ে। তো সেই সময়কার আপনি যেহেতু আন্দোলনে একদম ভেতরকার পরিস্থিতি দেখেছেন, তো সেই সময়কার অভিজ্ঞতা জানতে চাই। আমি প্রথম দিনের কথাই আবার একটু ফিরে যাই, যে আমি যখন গেলাম যে প্রধান সড়কে, আমি দেখলাম আমার শুরুতেই যেটা চোখে পড়েছে, কাছাকাছি ছিলেন বলে একজন বাবা, তার পাশে 3-4টা মেয়ে, এরকম ছিল মেয়ে, তাদেরকে বোতলের পানি একটা গ্লাসে দিয়ে খাওয়াচ্ছে, আর কেক খাওয়ালো, বললো যে হয়েছে, খাওয়া হয়েছে, যাও, ও যে স্লোগান দিচ্ছে ওদিকে চলে যাও, একদম সামনের দিকে দাঁড়াবা এবং জোরে জোরে বলবা, জোরে জোরে স্লোগান বলবা। দেখেন আমরা একটা সময় কি করেছি, কোথাও একটু গন্ডগোল হলে আমাদের বাবা মারা কি বলেছে, তুমি ওসবে যেও না কিন্তু, তুমি সামনে যেও না কিন্তু, তুমি কিন্তু বেরি হয় না আজকে। আর আজকের সময় এসে বাবা মা ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছে কতটা ঝুঁকির মুখে। এবং আপনি 14 তারিখের কথা বললেন, 14 তারিখের আগে থেকেই কিন্তু আপনার 10 তারিখ থেকে পুলিশ কিন্তু মোটামুটি তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। তারা গোল হয়ে ছোট ছোট ছেলেমেয়েরা স্লোগান দিয়ে যাচ্ছে, আর সামনে গোল হয়ে পুলিশ, হাতে তাদের রাইফেল, তারা দাঁড়িয়ে আছে। কিন্তু এই ছেলে মেয়েদের মনে হচ্ছে তাদের মধ্যে কোনো সংকোচ নেই, তাদের মধ্যে কোনো ভয় নেই। আমার কাছে খালি মনে হচ্ছিল যে মানে কোনো অতৃপ্ত আত্মা এসে তাদের মধ্যে ভর করে আছে, তারা খালি উপরের দিকে তাকিয়ে স্লোগান করছে, তাদের দাবি চাচ্ছে, কোনো ভয় নেই, সংকোচ নেই। 15 তারিখে এটা আরও বেশি আকারে, মানে তখন অভিভাবকরা, বাবা মা সবাই সেখানে, মানে দেখলাম যে মায়েরা দূরে দাঁড়িয়ে আছে, তার ছেলে ট্যাঙ্কের একদম উপরে পতাকা হাতে নিয়ে পতাকা উড়াচ্ছে, আর মা দূরে বসে কাঁপছে, ভয়ে কাঁপছে, আর বলছে আল্লাহ আমাদের এই ছেলে মেয়েদের আন্দোলনটা সফল করে দাও। এমন ছিল সেদিনের আন্দোলনগুলো। এবং সেই আন্দোলনে তারা কি করতো, প্রতিদিন আন্দোলন করতো। প্রথম দিকে কিন্তু 2 থেকে 3 ঘন্টা আন্দোলন থাকতো, তারপরে আবার তারা ফিরে যেত। তবে তাদের একটা টার্গেট ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমন্বয়করা যে ধরনের কর্মসূচিগুলো ঘোষণা করতো বা তারা যতক্ষণ থাকতে বলতো, যা যা করতে বললো, সেটা কিন্তু তারা মেনটেন করেই চলতো। আপনি এই আন্দোলনকারীদের সাথে কিভাবে সংযুক্ত হলেন? মানে আপনি তো নিজে গেলেন, কিন্তু পরের দিন কি হবে, কখন নামবে, এক এক জায়গায় তো এক এক রকম, বা একটা ওভারঅল একটা টাইম থাকতো, কিন্তু ইসিবি চত্বরেই কখন নামবে, এই তথ্যগুলো আসলে আপনি কিভাবে পেতেন? সেই সময় যেটা হলো, ইসিবি চত্বরে বৈষম্য বিরোধী আন্দোলন নামে একটা গ্রুপ খোলা হলো, মেসেঞ্জার গ্রুপ। সেই গ্রুপে আমিও অ্যাড হলাম। হওয়ার পর সেখানে গ্রুপে দেখা যেত রাতে বা সন্ধ্যায় জানিয়ে দেওয়া হতো যে আগামীকাল 11টায় আমরা এইরকম স্লোগানের ব্যানারে আমরা নামবো, এতটা সময় নামবো। এগুলি আগে থেকেই হচ্ছে যে মেসেঞ্জারে জানিয়ে দেয়া হতো। তো 14 তারিখের ঘটনার পর 15 তারিখে তো অনেক কিছু হয়ে গেল। 15 তারিখে যেটা হলো, আমি হচ্ছে যে ইসিবি চত্বরের যে ব্রিজটা আছে, ব্রিজের উপরে দাঁড়িয়ে আমি আমার মোবাইল দিয়ে লাইভ দিচ্ছিলাম যে কি হচ্ছে। সেদিন কিন্তু টিয়ার গ্যাস মারা শুরু হয়ে গেছে, পুলিশ মোতায়েন অনেক বেশি হয়ে গেছে, আর্মিও নামছে।
তো আমি যখন ব্রিজের উপরে লাইভ দিচ্ছি, ব্রিজের উপরে তো মানুষ কম, সবাই আসলে নিচে। তো আমি যখন লাইভ দিচ্ছি, একে নিচে একটু পরপর টিয়ার গ্যাস মারা হচ্ছে, ছেলেরা চিৎকার করছে, ছেলেমেয়েরা চিৎকার করছে। এরই মধ্যে ব্রিজের উপরে প্রায় 5 থেকে 6 জন পুলিশ তারা আসছে। তারা কিন্তু জোরে বলছে না, কারণ জানে যে আমি লাইভ দিচ্ছি। তো তারা আস্তে আস্তে বলছে যে ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন, লাইভ বন্ধ করেন। তো আমার দৃষ্টি একবার পুলিশের দিকে যাচ্ছে, কিন্তু আমি থামছি না, আমার যা বলার আমি বলছি। তো একটা পর্যায়ে পুলিশ আমার হাত থেকে নিজেই মোবাইলটা কেড়ে নেয়, কেড়ে নিয়ে লাইভটা বন্ধ করে দেয়। হ্যাঁ, লাইভটা বন্ধ করে দেওয়ার পর তারা আমাকে প্রথমে ইয়ে করেছে যে আপনাকে এতবার করে বলছে, আপনি আমাদের কমান্ড শুনছেন না কেন। পরবর্তীতে আমার মোবাইলটা তারা দিয়েছে এবং বলেছে যে চলে যান, আপনি এই গলি দিয়ে চলে যাবেন এবং এখানে আপনি আর ক্যামেরা ওপেন করবেন না। পরে আমি সেখান থেকে নেমে যাই। কিন্তু 16ই জুলাই যখন আবু সাঈদের ঘটনাটা ঘটে, আবু সাঈদ যখন মারা যায়, সেই সময় আসলে আর নিজেকে রাখতে পারিনি। 16 তারিখের সন্ধ্যা থেকে আমি সরাসরি ওদের সাথে যুক্ত হয়ে যাই, ওদের সাথে স্লোগান দেই, ওদের সাথে আন্দোলনটা আমি শুরু করে দেই। আপনি তো পুলিশের পক্ষ থেকে বললেন যে প্রতিবন্ধকতাটা হয়েছিল, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে ওই সময় কিন্তু অনেক সাংবাদিককেও স্টুডেন্টরা মেরেছে বা অপসাংবাদিকতার নামে তাদের উপর অনেক ধরনের মানে প্রতিবন্ধকতা তৈরি করেছে। তো আপনি কি আসলে এই ধরনের কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন কিনা? না, আমি এই ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়িনি। কেন? কারণ ওই ক্যান্টনমেন্ট এরিয়া আমার জন্মস্থান ওখানে, আর আমার মা ক্যান্টনমেন্ট স্কুলের টিচার ছিলেন, তো রিটায়ার করেছেন আর কি। তো দেখা গেছে ওরা কোনো না কোনোভাবে আমার মায়ের স্টুডেন্ট, আবার হচ্ছে আমি ওখান থেকে সাংবাদিক হয়ে গেছি, যে কারণে আমার একটা পরিচিতি ছিল। আর আমাকে নিয়ে ফ্যাসিস্ট জাতীয় কোনো ধরনের সমালোচনা ছিল না, পরিচিতি ছিল না, যে কারণে আমাকে কেউ আটকায়নি। আসলে এই স্বপ্রণোদিত হয়ে যেহেতু আপনার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে আবার যদি মুক্তিযুদ্ধ হয়, এটা তো আসলে এক ধরনের যুদ্ধই, কারণ ফ্যাসিস্ট সরকার এবং যে তাণ্ডবলীলা তারা চালিয়েছে সেই পরিস্থিতিতে আপনি আন্দোলনে ছিলেন। সার্বিকভাবে আপনার কি মনে হয় যে আসলে আপনি সাকসেস, মানে এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু মিলে কি মনে হয় যে হ্যাঁ আন্দোলনটা আসলেই ভালো হয়েছে বা কিছু বা আরও গোছানো হলে ভালো হতো? আন্দোলন তো আসলে গুছিয়ে হয় না, কিন্তু সেই সময় যে কর্মসূচিগুলো ছিল, তারা যা যা পদক্ষেপ নিয়েছে তাৎক্ষণিকভাবে, এটা অবশ্যই খুব সাফল্যময়। এবং আমি বারবারই বলবো, বাচ্চা ছেলে মেয়েদের চিন্তাধারা, তাদের সিদ্ধান্ত, তাদের কর্মসূচি, তাদের প্ল্যানিং, এটা অবশ্যই সাফল্যময়। তবে দুঃখজনক বিষয় যেটা হচ্ছে যে আসলে নিজের দেশেই এরকম যুদ্ধ, মুক্তিযুদ্ধ তো আমরা অন্যরকম যুদ্ধ চেয়েছি, 71-এর যুদ্ধ আর এই যুদ্ধের মধ্যে অনেক পার্থক্য। তো এটা ছিল একটা দুঃখজনক বিষয় আর কি। তো একটা সময়ে যখন আপনার ইন্টারনেট বন্ধ হয়ে গেল, তখন কিন্তু আমাদের যোগাযোগটাও আর হচ্ছে না, আমরা টিভিও দেখতে পাচ্ছি না। সো কোথা থেকে কি কর্মসূচি আসছে এটা কিন্তু আমরা জানছি না। কিন্তু তখন কিছু কৌশলী পদক্ষেপ আর কি নেওয়া হয়েছিল। সেখান থেকে বলা হতো যে আমরা আজকে যেই টাইমে আসছি, আমরা আগামীকাল 1 ঘন্টা পরে আসবো, তারপরের দিন 1 ঘন্টা পরে আসবো, এরকম কিন্তু একটা কর্মসূচি তখন জানানো হয়েছিল। তারপরে আরও যে কৌশলী যেটা করা হয়েছিল, সেই সময় তো অভিভাবকরাও হচ্ছে যে সমর্থন দিচ্ছে, তাদের ছেলে মেয়েদেরকে সহযোগিতা করছে। দেখা গেছে একই বিল্ডিংয়ে হয়তো অনেক স্টুডেন্ট আছে, তো দেখা যেত বিল্ডিংয়ে বলতে বলতে একটা সময় হয়তো সবার কাছে তথ্যগুলো পৌঁছাতো না, কিন্তু সবারই দৃষ্টি থাকতো ইসিবি চত্বরের দিকে। তো আস্তে আস্তে এই ধরনের কৌশলী পদক্ষেপ, কর্মসূচির মাধ্যমে আমরা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্তই আন্দোলনটা চালিয়ে যেতে পেরেছিলাম। সিবি চত্বরে কি কোনো আহত নিহতের ঘটনা ঘটেছিল যখন ধরেন আমরা যেটা আপনার নিশ্চয়ই মনে আছে 19 তারিখ থেকে আমরা কাউন্ট শুরু করলাম যে আসলে কতজন মারা যাচ্ছে, কত মরদেহ, এটি আসলে 100 ছাড়িয়ে গিয়েছিল একদিন। তো ইসিবি চত্বর কি আসলে কীরকম পরিস্থিতি ছিল, যেহেতু খুবই একটা ভাইটাল জায়গা, আপনি বলছিলেন যে এখানে আসলে কখনোই আন্দোলন হয় না বা ওই পরিস্থিতি তৈরিই হয় না, তো সেখানকার কি রকম পরিবেশ ছিল? আহতর ঘটনা তো অবশ্যই আছে, কিন্তু ইসিবি চত্বরেই আন্দোলনে নিহতের ঘটনা সেরকম নাই। তো সেখানে আমার মনে আছে এটা 19 জুলাইয়ের সময়
যখন প্রচুর লাঠিচার্জ হয়, এখানে ইসিবি চত্বরে একটু দূরে অনলাইন সড়ক নামে একটা সড়ক আছে, ওই সড়ক দিয়েই মূলত আমাকে ইসিবি চত্বরে উঠতে হয়। তো কেন্দ্রবিন্দুটা যেটা বারবার বলছি যে ট্যাঙ্কের নিচে দাঁড়িয়ে ওরা আন্দোলন করেছিল, সেই সময় পুলিশ টিয়ার গ্যাস মারলো, লাঠিচার্জ শুরু করলো, সবাই দৌড়ে ওই অনলাইন সড়কের দিকে চলে গেছে, কারণ গলির ভিতরে ঢুকে যাওয়ার পর আবাসিক এলাকার ভিতরে তো আর কিছু করণীয় নাই। তো সেই সময় যখন পুলিশ দৌড়াচ্ছে, লাঠিচার্জ করতে যাচ্ছে, ছেলেমেয়েরা সব দৌড়ে ওই গলির দিকে চলে যাচ্ছে, কিন্তু সেই সময় ওখানে বেশ কিছু ছেলেরা আহতের শিকার হয়। আমার মনে আছে একসাথে 3 জন পুলিশ একটা ছেলেকে ধরলো, তাকে কিন্তু প্রথমে লাঠিচার্জ করেনি, প্রথমে তার পিঠে একটি বড় জাতীয় পতাকা বাঁধা ছিল, প্রথমে তার পিঠের পতাকাটা টেনে খুলে ফেলে, তারপরে তার কপাল থেকে পতাকাটা টেনে খুলে ফেলে, তারপর তাকে লাঠিচার্জ করা শুরু করে। তো সেখানে লাঠিচার্জ করতে করতে তারপরে ও যখন মাটিতে শুয়ে যায় তখন আরেকটা ছেলেকে আঘাত করা শুরু করে, বা হয়তো 3 জন পুলিশ 3 জনে মিলে একে মারছে, আবার 4-5 জন গিয়ে আরেকজনকে ওদিকে মারছে। আন্দোলনে তো আসলে অনেকের প্রাণ গেছে, অনেক বিশেষ বিশেষ মুহূর্ত ছিল, আপনার নিশ্চয়ই মনে আছে যেদিন শহীদ মিনারে ডাক দিল সবাই, সেদিন শহীদ মিনারে গেল, মানে অন্যরকম একটা অনুভূতি। হ্যাঁ, তো এইরকম কোনো আনন্দের অনুভূতি বা এরকম কোনো কিছু আমাদের সাথে শেয়ার করবেন কিনা? আন্দোলনটা তো আসলে আন্দোলনই, আনন্দ বলতে মজার মজার কিছু স্মৃতি তো থেকেই যায় সব কিছুর মধ্যেও। তো মূলত যেটা বিষয়টা ছিল, এই যে দেখেন আমি আপনাকে শুরুতে বলছিলাম যে আমার হাজব্যান্ড বলছে তুমি কিন্তু যেও না, বা আমার মা বলছে তুমি কিন্তু যেও না, এরকম সবাই সবাইকে, সবার নিরাপত্তা, সবার সেফটি সিকিউরিটি সবাই চিন্তা করছে। হ্যাঁ, একটা পর্যায়ে দেখা গেল কি, আমি যখন ইসিবি চত্বরে গিয়েছি, যাওয়ার পর দেখি যে আমার ছোট ভাবি, উনি কিন্তু হাউস ওয়াইফ, সে দেখলাম যে বাদামের প্যাকেট নিয়ে নিয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের হাতে হাতে বাদাম বিলাচ্ছে। আমার বড় ভাবিকে দেখলাম সে তার ব্যাকপ্যাকটা সামনে, ব্যাকপ্যাক থেকে ছোট ছোট পানির বোতল বের করে করে তাদেরকে দিচ্ছে। ওখানে দেখা হয়ে গেল, কিন্তু আমরা কেউ কিন্তু জানি না যে সে আসছে, বা সে জানে না আমি আসছি। কিছু দূর পর দেখি যে আমার হাজবেন্ড এসে বলতেছে তুমি এখানে কি করো, আমার হাজবেন্ডও কিন্তু আন্দোলনে। আবার আমরা ওই তখন তো আমরা একসাথে হয়ে যাই, আন্দোলনে ঘুরতে থাকি বা স্লোগান দিতে থাকি। একটা পর্যায়ে দেখি আমার বড় ভাইও ওখানে, আরেক পর্যায়ে দেখি আমার মেজো ভাই সেও এখানে, আমার বড় বোনও ওখানে। এতগুলো, মানে এটা আমার কথা আমি বলছি, কিন্তু ওখানে দেখা গেছে যারাই আসছে তাদেরই ঘটনাটা এরকম। তার পরিবার হয়তো বলছে তুমি যেও না, কেউ জানে না যে ও আছে এই আছে, কিন্তু গিয়ে দেখা হয়ে যাচ্ছে, সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। তো আবার ওখানে যখন স্লোগান দিচ্ছি, হঠাৎ বোরখা পরা একজন এসে আমাকে জড়ায় ধরে বলতেছে কি, নীলা আমাকে চিনছিস, আমি রেহানা, আমাকে চিনছিস? বোরখা পরা মেয়ে, আবার রেহানা বলছে, রেহানা নামে তো কতজনই থাকে, আমি তো তাকে চিনতে পারছি না। আমি বললাম যে না, চিনতে তো পারছি না। পরে বলতেছে আরে তুই আর আমি একসাথে স্কুলে পড়েছি, ক্লাস 5-এ পড়ার পর আমি বালুঘাট স্কুলে চলে গেছিলাম, আর দেখা হয়নি, আজকে তোর সাথে দেখা হলো। তো তারপরে চিনলাম, দুজন দুজনকে জড়ায় ধরলাম। তো দেখেন, মানে আন্দোলনের একটা জায়গা, সেটা যেন একটা মিলন মেলাতেও পরিণত হয়ে গিয়েছিল। এটা হয়তো আজ আমি সুযোগ পাচ্ছি, আমার গল্প আপনি শুনছেন, আরো 10-12 জনের গল্প শুনবেন। গল্পগুলো এরকমই যে মানে আন্দোলনের জায়গা গিয়ে পুরাতন অনেক কাছের মানুষকেও খুঁজে পাওয়া, কিন্তু একই আন্দোলনে আবার সবাই যুক্ত, এই বিষয়গুলোর স্মৃতিগুলো আসলেই মানে মনে রাখার মতো আসলে। এবং ওটা তো ছিল আসলে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, যেহেতু সকল মানে আপামর সব শ্রেণী পেশার মানুষ আসলে সবাই উপরে দেখিয়েছে যে আমি যাচ্ছি না, কিন্তু সবাই আসলে যার যার জায়গা থেকে গিয়ে আন্দোলনে যুক্ত হয়েছিল বলেই আসলে আন্দোলনটা সাকসেস হয়েছে। আপনার 5 আগস্ট আপনারা কখন জানলেন যে শেখ হাসিনা চলে গেছেন বা আসলেই বিজয় অর্জন হয়েছে, এটা আসলে কখন জানতে পারলেন? 5 আগস্টের আগের দিন কিন্তু কারফিউ জারি হয়। কারফিউ তো ছিলই। কারফিউ বলতে আমরা কি বুঝি, যে মানে দেখা মাত্র গুলি, তোমরা কেউ বের হবে না, তাই না? সেই জায়গা থেকে সেই সময় তো একদম মানে একদম মুমূর্ষ সময়, যে এই সময় বেরই হওয়া যাবে কিনা এমন একটা সিচুয়েশন আর কি ছিল। আর যেটা বলছিলাম যে আমার বাসার বারান্দা থেকে আমি মেইন রোডটা দেখতে পারি, কিন্তু ওই ইসিবি চত্বরের জায়গাটা আমার দেখা যায় না। তো যখন ওই দিন যখন আমি আমার মায়ের বাসায় যাই, প্রথমে পুরো ইসিবি চত্বর খালি। এটা আমি আগের দিনের কথা বলছি, 4 তারিখের কথা বলছি। 4 তারিখের কথা বলছি। কারফিউ জারি, ওখানে
পুলিশের যে পানি ছুঁড়ে মারার যে ট্রাঙ্কগুলো সেগুলো নিয়ে তারা আছে, আরও তো অনেকগুলো পুলিশের গাড়ি ছিল। তো ওই আমার মায়ের বারান্দা থেকে এগুলো দেখছি আর কি, পুরো মাঠ খালি, তাহলে আজকে কোনো আন্দোলন হবে না। সেই দিন কিন্তু একটা কর্মসূচি ছিল যেটা হচ্ছে দুপুর 3টার সময়। তো আমি ওখানে আমার কিছুক্ষণ থাকছি, কিছুক্ষণ বারান্দায় তাকাচ্ছি, তো পুরো মাঠ খালি। ঠিক যখন 3টা বাজে হঠাৎ করে দেখি মানে ভিতরে ওটা নির্ঝরের বিল্ডিং বলে বা ক্যান পাবলিকের যে গেটগুলো, ভিতরে অনেক বিল্ডিং, একদম ঠিক যখন 3টা বাজে একসাথে হাজারো ছেলে মেয়ে হো করে দৌড়ে আসছে, তাদের হাতে বিভিন্ন ধরনের লাঠি, একসাথে দৌড়াচ্ছে, আগে পরে কেউ না, সমান তালে দৌড়। হ্যাঁ, মানে এই যে আমি তাকিয়ে আছি, দেখলাম মাঠটা খালি, ঠিক যখন 3টা বাজলো বিল্ডিং এর ভিতর থেকে একসাথে সবাই বের হয়ে আসলো। তার মানে এরা আগে থেকে গোপনে গোপনে কিন্তু এখানে বিভিন্ন ভাবে রাত্রি যাপন করে সেখানে অবস্থান করছিল, খালি 3টা বাজার অপেক্ষা। পুলিশ রাইফেল তাক করবে কি, একদম গাড়ি নিয়ে উল্টো দিকে দৌড়, একদম তাদের পুলিশের গাড়ি একদম একটানে, কারণ হচ্ছে যেভাবে সবাই ছুটে আসছিল, যদি একসাথে গাড়ি ধরে গাড়ি ভাঙচুর করে, মানে এর মধ্যে তো পুলিশও কিন্তু কয়েকবার আহত হয়েছে। আহত হয়েছে। আর তো তারা মানে এই দৃশ্যটা ছিল মানে একদম অভূতপূর্ব একটা দেখার মতো দৃশ্য, যে ছাত্ররা দৌড়ে আসছে আর পুলিশ তাদের গাড়ি নিয়ে চলে যাচ্ছে গলির ভিতরে। তারপরে আর কারফিউ বলতে কিন্তু কিছুই থাকে না, সবাই মাঠে, আমরাও চলে গেছি। আমি কিন্তু শেষ মুহূর্তে আমার হাজবেন্ড, আমার ওই ছোট বাবু যার জন্য এত নিষেধাজ্ঞা ছিল, তাকে নিয়েও কিন্তু আন্দোলনে চলে গেছে। হ্যাঁ, তখন আর ঝুঁকি রিস্ক, এর মধ্যে কতজন মারা গেল, আবু সাইদের মৃত্যু হলো, মুগ্ধর মৃত্যু হলো, আরো ছোট ছোট অনেক মানুষের মৃত্যু হয়ে গেছিল। কিন্তু তারপরেও সেই সময়ে আমরা কিন্তু সেই আন্দোলনে আমার বাবুকে আমার হাজবেন্ড সহ কোলে নিয়ে আমরা এই আন্দোলনে ছিলাম। আর 5 তারিখের ঘটনাটা যেটা ছিল সকালের দিকের ঘটনা, তো আমার বাসায় আসলে টেলিভিশন নাই, তো আমি হচ্ছে গিয়ে কম্পিউটারে বা মোবাইলে বিভিন্নভাবে খবর টবর দেখি শুনি। সেই সময়ও নানাবিধ কাজের কারণে তখন পর্যন্ত খবর জানা হয়নি। এর মধ্যে কি হচ্ছে, হঠাৎ মানে আমার বাসা, আমি তো টপ ফ্লোরে থাকি, খুব কাছাকাছি একটা হেলিকপ্টার 2বার ঘুরছে। প্রথমবার যখন রাউন্ড দিচ্ছে, আমি যখন গিয়ে দেখলাম উপর থেকে কিন্তু উকি, মানে হেলিকপ্টার থেকে যে একটু উকি ঝুঁকি মেলে দেখছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি যখন দেখলাম এতটাই কাছ থেকে, এবং যেহেতু আমার ক্যান্টনমেন্ট এরিয়া, গণভবনও আমার কাছে, এয়ারপোর্টে কিন্তু আমার কাছে যেতে পারিনি। তো সে যখন এতটা কাছে আসছে, আমি আমার হাজবেন্ডকে বলছি কি, কেন জানি মনে হয়েছে জানি না, আমি বলছি কি আচ্ছা এই হেলিকপ্টারে কি শেখ হাসিনা আছে নাকি, ওদের কেমন জানি এমন এমন করে দেখছে, আমার মনে হচ্ছে এখানে শেখ হাসিনা আছে। এর ঠিক 10 মিনিটের মাথায় আমার বড় বোন আমাকে ফোন দিয়ে জানালো, তুমি কি কিছু জানো? আমি বললাম না তো, এখনো জানি না। কি বলে যে হেলিকপ্টারে করে শেখ হাসিনা তো দেশ ছেড়ে পালিয়ে গেছে, আর গণভবনে তো সবাই যাচ্ছে। এটা শোনার পর মানে আমি যখন শুনলাম, আমি বললাম তাই নাকি, আমি তো এখানে হেলিকপ্টার দেখলাম এরকম। এর মধ্যে দেখি বিভিন্ন ছাদে ছাদে সবাই হই হুল্লোড় করে চিৎকার করছে। অনুভূতিটা বলেন তো, নিজের মানে কেমন লাগছিল অনুভূতিটা? আসলে এতগুলো মানুষের মৃত্যু, এতগুলো ছেলে মেয়ের মৃত্যু, হ্যাঁ, তো অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর সফল মানে 17টা বছর একটা ভোট দিতে পারিনি। আমরা ভোটার হয়েছি 17 বছরে, ভোট দিতে পারি না। নীলা, আমি আমার যেটা মনে হয়, মানে 5 আগস্টের পরে আমার নিজের যেটা উপলব্ধি হয়েছে, আমি যখনই বাইরে বের হয়েছি, রাস্তাঘাটে বের হয়েছি, আমার কাছে না নিজেকে খুব স্বাধীন মনে হয়েছিল। আমি আমার নিজের একটা ছোট্ট অভিজ্ঞতা আপনাকে বলতে চাই। যেমন ধরুন, এর আগে আমি যখন চলাফেরা করতাম, মানে এই আন্দোলনের আগের ঘটনা বলছি, জুলাইয়ের অনেক আগের ঘটনা, তো গাড়িতে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মানে লীগের স্টিকার সম্পন্ন গাড়ি। তো একবার এরকম আমার মেয়েকে আমি স্কুলে দিয়ে ফিরছি, তো তখন আর কি পান্থপথ মোড়ের জায়গাটাতে একটা গাড়ি এসে একটা রিক্সাওয়ালাকে ধাক্কা দেয়। হ্যাঁ, তো মানে রিক্সাওয়ালার আসলে দোষ ছিল না, একটা গাড়িরই। তো উনি গাড়ি থেকে নামলো, তুই আমাকে চিনিস, আমি কে, ইচ্ছা মতো রিক্সাওয়ালাকে পেটালো। তো এরকম হরহামেশা এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখেছি। মানে এই দেশটা আসলে লীগের, এরকম একটা ব্যাপার ছিল।
তো 5 আগস্টের পরে আমার আমার যেটা উপলব্ধি হয়েছে যে আসলেই মানে একটা স্বাধীন অনুভূতি হয়েছে। দেশটা এখন আমার, আসলেই একজনের হতে পারে না বা একটা দলের হতে পারে না, দেশটা তো আসলে আমাদের জনগণেরই, সাধারণ মানুষের, প্রত্যেকের অনেক পরিশ্রমের বিনিময়ে আসলে আমরা দেশের এই সুন্দর একটা পর্যায়ে চলে এসেছি। তো আপনার অভিজ্ঞতা শুনে আসলে আমিও লোভ সামলাতে পারলাম না। আমার একটা ছোট একদম বিল্ডিং এ সবাই চিৎকার করছে, সবাই চিৎকার করছে। আমার পাশের বাসা থেকে ভাবিরা যারা, তারা দৌড়ে এসে দরজা ধাবাধাবি করেছে, ভাবি শেখ হাসিনা তো চলে গেছে, শেখ হাসিনা তো চলে গেছে। হ্যাঁ, নিচে সবাই হই হুল্লোড়। ওই দিন সবাই বোধহয় স্বাধীনভাবে বের হয়েছে, মানে যেই মানুষগুলো যারা একেবারে হাউসওয়াইফ, তাদের ইচ্ছা থাকলেও দেখা গেছে তারা হয়তো আন্দোলনে যুক্ত হতে পারেনি, তাদের একটা ভয়, কিন্তু সেদিন তাদের মধ্যে থেকে ভয়ভীতি চলে গেছে। তারা কিন্তু সবাই মিলে তখন ওই ইসিবি চত্বরের কেন্দ্রে গিয়েই কিন্তু সবাই আনন্দ উল্লাস করেছে। সবশেষ প্রশ্ন করতে চাই, এই পুরো আন্দোলনে এমন কোনো ঘটনা কি আছে যেটা আপনার হৃদয়কে নাড়িয়ে দিয়ে গেছে, যে অনুভূতি এখনো আপনাকে কষ্ট দেয় বা আনন্দ দেয়? আসলে ওই যে আপনি প্রথম যখন মজার বিষয়টা আমার কাছে জানতে চেয়েছিলেন, আপনাকে আমি গল্পটা করেছিলাম যে আমি যখন স্লোগান দিচ্ছিলাম, হঠাৎ বোরখা পরা একটা মেয়ে এসে আমাকে জড়াই ধরে বলল, আমি তোর বান্ধবী রেহানা। হ্যাঁ, সেদিন একটু পর ও আমাকে বলতেছে যে ওই যে দেখো ওইটা আমার ছেলে, বলতেছে ওর ছেলেকে ডেকে বলতেছে, বাবা স্লোগান দাও, জোরে স্লোগান দাও, তোমার আপু সাংবাদিক, ছবি তুলবে। হ্যাঁ, তো সেদিন আমি ওর ছবিও তুলেছিলাম, ভিডিও করেছিলাম। তো 5 আগস্টের পর্যন্ত যতবারই আন্দোলনে গিয়েছি সবসময় তার দেখা হয় না, কথা হয় না, দেখা হলেও কথা হয় না, দূর থেকে আমরা দেখি কিন্তু হয়তো কথা হয়ে ওঠে না। তো 5 আগস্টেও আমি রেহানাকে দেখেছি, সেই দিনও সে আমাকে জড়িয়ে ধরছে। হ্যাঁ, অন্যদেরকে বলছে, বাবা তোমাদের জন্যই সব কিছু সফল হয়েছে, অনেক আনন্দ করছে। তাকে আমি আনন্দই করতে দেখেছি। তো ওই যে বললাম যে এরপরেও তো আমাদের কিছু কর্মসূচি থাকতো, তা এরকম একদিনের এক কর্মসূচিতে আমি ওকে বললাম যে তোমার ছেলে কই, ডাকো তোমার ছেলেকে, আমি ওর ইন্টারভিউ নিব। ও আমার দিকে তাকায় আছে, তাকায় থাকার পর একটু পর বলল, আমার ছেলেকে তো আল্লাহ 5 আগস্টের আগেই উঠাই নিয়ে গেছে। আমার কাছে সেদিন মনে হচ্ছিল যে আমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধটা করেছি, একটা মাকে জিজ্ঞেস করে যে তোমার ছেলেকে ডেকে আনো, আমি তার একটা ইন্টারভিউ নেব। এটা আসলে এখনো ভুলতে পারি না। রেহানার সাথে আমার এখনো যোগাযোগ, আরেকবার দেখা হয়েছিল কিন্তু সেভাবে যোগাযোগ নাই। আমার আর শোনা হয়নি যে ওর ছেলের মৃত্যুটা আসলে কিভাবে হয়েছিল, মানে আমারও সেটা জিজ্ঞেস করারও কখনো সাহস হয়নি যে তোমার ছেলের মৃত্যু কিভাবে হয়েছিল। আপনি তো বলছিলেন যে ইসিবি চত্বরে তো আসলে ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তার মানে কি ওই ছেলেটা অন্য কোথাও গিয়েছিল, মানে ও আরো কোথাও যে জায়গাগুলোতে সহিংসতা হয়েছে, হয়তো বা অন্য কোথাও গিয়েছিল, বা সে নিশ্চয়ই বাইরের কোনো ভার্সিটিতে পড়ে, আমার আসলে জানা হয়নি সেটা। আরো কোনো একদিন দেখা হলে হয়তো সেদিন সাহস থাকলে জিজ্ঞেস করব। হ্যাঁ, এরপরে মানে ওই ঘটনার পর সেদিন মানে যেই ইসিবি চত্বরের ট্রাঙ্কের নিচে দাঁড়িয়ে স্লোগান দিতে যাওয়ার সময় আনন্দ করে আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরছিলাম এত বছর পর দেখা হওয়ার পর, সেই ট্রাঙ্কের নিচে দাঁড়িয়েই সেদিন ওর ছেলের মৃত্যুর কথা শুনে আবার সরি বলে ওকে জড়াই ধরে কাঁদতে হয়েছে। তো এরপরে এতটাই আমি অপরাধ বোধে ভুগি যে একটা মাকে আমি জিজ্ঞেস করছি তোমার ছেলেকে ডাকো, ইন্টারভিউ নিব, এ কথাটা মনে হলেই আমি আসলে নিজেকে রাখতে পারি না। নীল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আপনি আন্দোলনে যুক্ত ছিলেন, উভয় দিককারই আপনি বিশেষ বিশেষ মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ যে এতদিনের অনেকগুলো কথা কোথাও বলার সুযোগ হয়নি, এখানে বলার সুযোগ পেয়েছি, অনেক না বলার কথাগুলো বলতে পেরেছি, এজন্য আমারও খুব ভালো লাগছে। এজন্য আপনাকেও ধন্যবাদ এবং সারাবাংলা.netকেও ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য। দর্শক, আজকের মতো শেষ করছি সারা বাংলা টক্স অনুষ্ঠান। জুলাই নিয়ে নিশ্চয়ই আপনাদেরও বিশেষ কোনো অনুভূতি আছে, গল্প আছে, আপনারা আমাদের এই অনুষ্ঠানের কমেন্ট বক্সে তা শেয়ার করতে পারেন। আপনারা চাইলে সেই ভিডিও আমাদেরকে পাঠাতে পারেন, আমরা নিশ্চয়ই তা আপনাদের জন্য সুন্দর করে প্রতিবেদন তৈরি করে আমরা দর্শকদেরকে সামনে উপস্থাপন করব।
আমার দর্শক, সারাবাংলা.net যে ওয়েব পোর্টাল, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব সারাবাংলা.net, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।